সালামু আলাইকুম, আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন তোমাদের সাথে আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। এর গত পর্বে আমরা এতটুকু পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি, আশা করেছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, তাই ধারাবাহিকভাবে পর্বগুলো তোমাদেরকে আমি দিচ্ছি। চলো, এর ধারাবাহিকতা এখন আমরা পড়বো ভার্চুয়াল রিয়েলিটি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সৃজনশীল প্রশ্নে ঘ এবং ঘ এর আনসার হয়তো এখান থেকে আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি, তাই এটা একটু বিস্তারিত জানার চেষ্টা করবে। আগে একটু করে বুঝে নাও ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন কিছু বিষয় যা বাস্তবের মতো তোমার কি আবেগ জাগ্রত করবে, যেমন সেটা বাস্তব না কিন্তু তোমার থেকে সেটা অনুভূতি আসবে বাস্তবের মতো। ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা। তার মানে এটা বাস্তব নয়, কৃত্রিম বাস্তবতা। অনেকটা বাস্তবের মতো দেখায় কিন্তু সেটা কৃত্রিম ভাবে তৈরি করা। অর্থগতভাবে শব্দ দুটি যদিও স্ববিরোধী, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে। তাহলে যেটা বাস্তব না কিন্তু চেতনা সৃষ্টি করে কিসের মতো? বাস্তবের মতো, এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগায়। এই যে ভার্চুয়াল রিয়েলিটি আছে, এটা কি করবে? তোমার মস্তিষ্কের মধ্যে একটা বাস্তব অনুভূতি জাগাবে। সাধারণত আমরা দেখবে এখন বর্তমানে তো অনেক জায়গায় দেখা যায় কিছু হেলমেট ব্যবহার করে, যেটার মধ্যে তুমি একবারে মোবাইল স্ক্রিনটা একেবারে চোখের সামনে চলে আসে, মনে হচ্ছে যে তুমি সেখানে চলে গেছো। তো এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি, যেখানে দুই চোখে দুটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। মানে তোমার দুই চোখে দুইটা বিষয় দেখাবে যাতে তোমার মনে হবে যে তুমি পুরো বিষয়টাকে দেখছো। নর্মালি যদি তুমি কোনো একটা কাগজের মধ্যে, যেমন ধরো এই বইটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটা তোমরা এক পিঠ দেখতেছো। ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে যদি 3D করে ফেলতাম তাহলে তোমরা দেখতে এই পার্টও দেখতে পারতেছো, ওই পার্টও দেখতে পারতেছো। তো এইভাবে করে অনুভূতিটা আসলে সৃষ্টি করা হয়। অনেক সময় একটি স্ক্রিনে ভিন্ন ভিন্ন প্রজেক্টর দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে সেই অনুভূতিও সৃষ্টি করা হয়। তো কিভাবে হয়, এখানে দুইটা দেওয়া আছে, দুইটা একটু দেখে নিবে। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। তো এটা কতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। কতে আসার জন্য ভালো করে দেখবে, ভার্চুয়াল রিয়েলিটি খুবই বেশি ইম্পর্টেন্ট বলা যায়। তো তোমরা কগুলো এখান থেকে মুখস্থ করবে, আর বাইরে থেকে পড়ার প্রয়োজন হচ্ছে না। ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট। তো এই যে এটা আছে, তাহলে এগুলা কি ভার্চুয়াল রিয়েলিটির অংশ। এটা হলো যে হেলমেট। তোদেরকে মেয়ে দেখাচ্ছি না, তোদেরকে দেখাচ্ছি যে হেলমেটটা দেখ ভালো করে। HMD এর পূর্ণরূপটা একটু দেখে রাখবে। এখানের মধ্যে বিষয়টা আমি এভাবে কেন দিলাম দেখো। তো সাধারণত ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে যেসব বিষয়গুলো থাকে, চশমা থাকে, হেলমেট থাকে, এছাড়া গ্লাভস থাকে, বুট থাকে, স্যুট থাকে, এগুলা। তো এই যে এগুলা, এই হ্যান্ড গ্লাভস, বুট, স্যুট, এগুলো উচ্চতর দক্ষতার কোশ্চেনে মাঝে মধ্যে আসে, তাই এগুলো একটু ভালো করে ওইভাবে করে চিন্তা করে দেখবে। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কেমন সেটা একটু জেনে রাখবে। সাম্প্রতিক সময়ে অগমেন্টেড রিয়েলিটি নামে একটি ভার্চুয়াল রিয়েলিটি নতুন রূপ জনপ্রিয়তা পেতে শুরু করেছে, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়। তার মানে এটা দুইটা বিষয় নিয়ে এখানে ঘটে। এখন দেখো, এই ভার্চুয়াল রিয়েলিটিগুলো আসলে আমরা কোথায় কোথায় ব্যবহার করি। বর্তমানে দেখা যায় যে অনেক জায়গায় প্রশিক্ষণ দেয়, তোমাকে একটা টেবিলে বসিয়ে দিয়েছে এবং সেখানে স্টিয়ারিং বলতে সবকিছুই আছে গাড়ির। তোমাকে চোখের মধ্যে একটা হেলমেট লাগিয়ে দিবে বা তোমার মনিটর ডিসপ্লেতে দেখা যাবে যে তুমি গাড়ি চালাচ্ছ। তো এভাবে করে প্রশিক্ষণ দেওয়া হয় বর্তমানে। এরপরে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দেখি। এখানে মধ্যে বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখানোকে সিমুলেশন বলা হয়। তাহলে কোনো কিছুকে তুমি যদি কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাতে চাও তাকে বলা হয় সিমুলেশন। চিকিৎসা ক্ষেত্রে এটার অনেক ব্যবহার দেখা যায়, যেমন আমরা শরীরের বিভিন্ন অঙ্গ ত্রিমাত্রিক আকারে দেখাতে চাই, সেটা চিকিৎসা ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়। এরপরে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে, তো সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে বর্তমানে তাদেরকে যে দেখা যায় যে সৈনিকদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়ার জন্য বা বিভিন্ন পরিবেশ সৃষ্টি করা হয়, যেমন অনেক বেশি খারাপ পরিস্থিতিতে সে কি করবে সেগুলো এখানে দেখানো হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটির মাঝে মধ্যে এখন ব্যবহার দেখা যায়, সেটা তোমরা একটু ভালো করে দেখে নিবে। 1.3 যদি দেখি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, এটা কিন্তু ঘতে আসে সাধারণত, যদিও খুবই কম, তাও একটু করে ধারণা নিয়ে রাখবে। সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এগুলো এখান থেকে দেখে নিবে। বাষ্পীয় শক্তির ব্যবহার দিয়ে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। তাহলে শিল্প বিপ্লব শুরু হয়েছিল কি দিয়ে? বাষ্পীয় শক্তির ব্যবহার দিয়ে। বৈদ্যুতিক শক্তি ব্যাপক ব্যবহার ছিল দ্বিতীয় বিপ্লবে। তাহলে দ্বিতীয় বিপ্লব ছিল কিসের ব্যবহার? বৈদ্যুতিক শক্তির ব্যবহার। তো এই দুইটা বিষয় তোমরা একটু মাথায় রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে AI আমরা সবচেয়ে বেশি ব্যবহার করছি এবং তার কুপ্রভাবও আস্তে আস্তে পড়া শুরু হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার ফলে আমরা কিন্তু আর চিন্তা করতে পারছি না বা আমরা চিন্তা করতে চাচ্ছি না। যে কোনো বিষয় বা তোমার প্রেজেন্টেশন প্রয়োজন হচ্ছে, তুমি নিজের মাথাকে
চিন্তা করতে সাহায্য না করে তুমি কি করছো, চ্যাট জিপিটি বা জিমিনি যে কোনো ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করছো বা মেটা এআই ব্যবহার করছো, এগুলো ব্যবহার করে তোমরা কি করতেছো যে নিজেদের কাজগুলো সহজে করে নিচ্ছ। যদিও এটা আমাদের কাজকে সহজ করেছে, কিন্তু বাস্তব অর্থে এটা আমাদেরকে কোনো না কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত করতেছে। চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত একটি যান্ত্রিক মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কতে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, খুবই বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা দেখবা, বা এআই কি সেটা আসতে পারে, হয় আসবে এআই কি অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা কি সেটা আসতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আওতার বেশ কিছু ক্ষেত্র রয়েছে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেশ কিছু ক্ষেত্র রয়েছে। ক্ষেত্রগুলো কি, মেশিন লার্নিং এর ক্ষেত্রে খুব বেশি জনপ্রিয়, মেশিন লার্নিং রোবোটিক্সের ক্ষেত্রে আরও বেশি জনপ্রিয়, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি এটা একটু মনে রাখবে, স্পিচ প্রোগ্রেসিং ইত্যাদি। এই ক্ষেত্রগুলোতে আমরা এআই এর ব্যবহারটা অনেক বেশি দেখতে পাচ্ছি। রোবোটিক্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে সক্রিয়ভাবে কাজ করানোর বিদ্যা। তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে রোবোটিক্স কি, রোবোটিক্স নিয়ে প্রশ্ন আসতে পারে। রোবোটিক্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর বিদ্যা। এটাকে কি বলা হয়, এটাকে রোবোটিক্স বলা হয়। একটু মনে রাখবে, এটা কতে আসতে পারে। এরপরে কম্পিউটারের জন্য গাণিতিকভাবে এমন কিছু কৃত্রিম নিউরন তৈরি করা হয় যাকে পারসেপ্ট্রন বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা আরেকটা ক পাচ্ছি, এটাও একটু ভালো করে দেখবে, এটা মনে রাখবে। এই কৃত্রিম নিউরনগুলোকে বিভিন্ন স্তরে সাজিয়ে এদের মধ্যে যোগাযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে নিউরাল নেটওয়ার্ক বলে। তাহলে এই যে নিউরাল নেটওয়ার্ক কি, এটাও আরও বেশি গুরুত্বপূর্ণ আগেরটা থেকে, এটাও সবচেয়ে ভালো করে দেখবে নিউরাল নেটওয়ার্ক কি। বর্তমান কোয়েশ্চেন যেগুলো হচ্ছে সেগুলো এখান থেকে আসতেছে। আগের যে কোশ্চেনগুলো ছিল এগুলো আসতো রোবোটিক্স কি, এরপরে ভার্চুয়াল রিয়েলিটি কি, এইভাবে কোশ্চেনগুলো আসতো। কিন্তু বর্তমান আসছে নিউরাল নেটওয়ার্ক কাকে বলে। এগুলো কিন্তু নতুন সংযোজন হয়েছে, এগুলো আগে তেমন কিছুই ছিল না, অনেক কিছুই ছিল না এখান থেকে, এখন বর্তমানে এগুলো আস্তে আস্তে আনা হয়েছে। নিউরাল নেটওয়ার্কের কাজ হচ্ছে কিছু ইনপুট থেকে একটা নির্দিষ্ট আউটপুট কিভাবে পাওয়া যেতে পারে তেমন একটা ফাংশন শেখা। তাহলে এটার কাজ হলো যে কি, বিভিন্ন কিছু ইনপুট দিলে একটা আউটপুট সুন্দরভাবে কিভাবে পেতে পারি আমরা সেটা। সাধারণত একটি নিউরাল নেটওয়ার্কে 3টি স্তর থাকে। তাহলে একটা নিউরালে কয়টা স্তর থাকে, 3টে স্তর থাকে। ইনপুট স্তর, এরপরে লুকায়িত স্তর, এরপরে হলো যে আউটপুট স্তর। এই যে 3টা স্তর আছে, 3টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, ভালো করে মনে রাখবে। লুকায়িত স্তরের সংখ্যা একটা না রেখে অনেকগুলো স্তর ব্যবহার করলে বেশ জটিল ফাংশন শেখা সম্ভব। এই প্রক্রিয়াকে বলা হয় ডিপ লার্নিং। তাহলে ডিপ লার্নিং কি, ইদানিং ডিপ লার্নিং খুব বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে ডিপ লার্নিং এর সাহায্যে ইদানিং কম্পিউটার দ্বারা বেশ কঠিন সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আজ থেকে 10-12 বছর আগে এটা ভাবাও যেত না। তাহলে ডিপ লার্নিংটা কি সেটা একটু ভালো করে মনে রাখবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত সি প্রোগ্রামিং বা C++ প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং, এইভাবে যেগুলো আছে এখান থেকে এগুলো আসতে পারে অপশানে। এগুলা উচ্চতর দক্ষতায়ও আসতে পারে, এটাও একটু ভালো করে মনে রাখবে। এগুলো বর্তমানে অনেক বেশি ব্যবহার হচ্ছে, এখানে আরও কিছু আছে, এগুলোও দেখবে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় কার্যকারিতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ডেভেলপার তাদের পছন্দের প্রোগ্রাম ব্যবহার করে থাকেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো পাইথন, কিন্তু তোমরা তোমাদের পঞ্চম অধ্যায় পাবে সি প্রোগ্রামিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসাবে মেশিন লার্নিং এর কথা বলা যায়। তাহলে সবচেয়ে বেশি সফল ক্ষেত্র হলো কি, মেশিন লার্নিং। মেশিন লার্নিংকে মোটা দাগে 3 ভাগে ভাগ করা যায়: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এই 3 ভাগে এগুলাকে সবচেয়ে বেশি ভাঙা যায়। তাহলে এখানের মধ্যে আমরা দেখেছি মেশিন লার্নিং এর যে 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো যে সুপারভাইজড লার্নিং, একটা হলো যে অনসুপারভাইজড, আরেকটা হলো যে রিইনফোর্সমেন্ট আরেকটা। তাহলে এখান থেকে এগুলো একটু ভালো করে দেখবে, এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এরপরে যদি দেখি কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি শাখা হচ্ছে ডিপ লার্নিং। একটু আগে আমরা ডিপ লার্নিং সম্পর্কে একটু দেখেছি, এটিও এক ধরনের মেশিন লার্নিং। জিপিইউ এটা একটু ভালো করে দেখবে, এটা হলো যে কি, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, জিপিইউ, এটা একটু ভালো করে দেখবে। মেশিন লার্নিং এর ডিপ লার্নিং ব্যবহার করে বর্তমানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে প্রসেসিং এনএলপি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যেমন চ্যাট জিপিটি, মাইক্রোসফট কপিলোট, এরপরে হলো যে গুগল ব্রাড। তাহলে এইগুলা বর্তমানে অনেক বেশি ব্যবহার হচ্ছে এবং চ্যাট জিপিটির সাথে বর্তমানে জিমিনাই, এরপরে মেটা এআই, এগুলো অনেক বেশি আসছে।